রোমের দুর্ধর্ষ শাসক জুলিয়াস সিজার এখানে বসেই 3000 গ্ল্যাডিয়েটরের লড়াই উপভোগ করেন, আর সম্রাট ট্রাজান উপভোগ করেন 5000 দৈত্য যুদ্ধ। খ্রিস্টানদের ধর্মীয় অনুষ্ঠান হতো এই কলোসিয়ামে। সেখানে ভ্যাটিকানের সর্বোচ্চ খ্রিস্টান ধর্মগুরুরা উপস্থিত থাকতেন, অংশ নিতেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরাও। সেখানে এক ধর্মীয় উৎসবে উপস্থিত প্রত্যেকে কলোসিয়ামের এক মুঠো করে মাটি উপহার দিতে চেয়েছিলেন পোপ গ্রেগরি, কিন্তু কেউই তা নিতে রাজি হননি। তাদের অভিযোগ, এই মাটি হাতে নিয়ে চাপ দিলে এখনও বের হবে তাজা রক্ত। এই মাটিতে রয়েছে রক্তের গন্ধ। দ্বিতীয় বিশ্বযুদ্ধে যত রক্ত ঝরেছে তার চেয়ে অনেক বেশি রক্ত ঝরেছে রোমের কলোসিয়ামের এই মাটিতে। শতাব্দীর পর শতাব্দী ধরে চলা সেই বিভৎস জঘন্যতম প্রাণ সংহারী দৈত্য যুদ্ধের ইতিহাসের নীরব সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছে বিশেষ নির্মাণশৈলীর এই কলোসিয়াম। সময় যত গড়িয়ে গেল, সূর্যের তেজ তত প্রখর হলো। খোলা মঞ্চ কলোসিয়ামের সব রোধ যেন খুশবুর মাথায় ঢুকে পড়েছে। টকবক করে উঠছে উত্তপ্ত মস্তিষ্ক। খুশবু আর দাঁড়াতে চাইল না। চোখের পিপাসা মিটিয়ে ফিরে আসতে হচ্ছে তার। সামনে যত অগ্রসর হলো, ততটাই পিছনে ফেলে এলো কালের ইতিহাসের কলোসিয়াম। রহস্যে ঘেরা রোম শহরের ইতিহাস যদি বলতে হয়, তবে মাসের পর মাস ফুরিয়ে যাবে। রোমানরা ছিল উন্নত জাতি। বর্ণমালা সৃষ্টি, সাহিত্য, স্থাপত্য, শিল্প, দর্শন, ইতিহাস, ভাস্কর্য শিল্প এবং আইন কোন অংশে তারা পিছিয়ে ছিল না। কলোসিয়াম ভ্রমণ শেষে বিকালে বাসায় ফিরে ঘুম দিল খুশবু। আরশাদ তাকে আর জ্বালায়নি। খুশবুকে ঘুমে রেখে আরশাদ আর ভিলার টুকটাক কাজ করছে। ইতালির বুকে যখন আধার নামলো, তখন ঘুম ভাঙলো খুশবুর। মেয়েটা আড়ামোড়া কাটিয়ে উঠে বসতে দেখতে পেল আরশাদ তার জামা কাপড় গুছিয়ে বিছানায় রাখছে। হঠাৎ মনে প্রশ্ন জেগে খুশবুর, আরশাদ, এসব নামালেন কেন? বলেছি, আমার বন্ধুরা তোমাকে ডিনার ইনভাইট করেছে। খুশবু বুকের ভিতরটা ধক করে উঠল। মুহূর্তে পাল্টে গেল মুখের ভাব। খুশবুর আতঙ্কগ্রস্ত চাহনি দেখে আরশাদের চোখ এড়ালো না। না না, আমি যাব না। আরশাদ এগিয়ে এলো, খুশবুর হাতের ভাঁজে নিজের হাত পড়ে বলল, জান, এত না কেন করছো? আমি আছি তো। ওরা এতবার বলছে, না করতে পারলাম না। তাছাড়া দেখা তো হবেই, হোক সেটা আজ আর কাল। ব্ল্যাক জিন্স, ব্ল্যাক টপস, গলায় ঝোলানো ব্ল্যাক স্কার্ফ, দু ঠোঁটে নিউড লিপস্টিক রাঙানো। আরশাদ আগাগোড়া দেখল তার ফ্লুজি। তার উদ্দীপ্ত চাহনি খুশবুকে জানান দেয় আরশাদ কতটা এক্সাইটেড। আরশাদ কিঞ্চিত হাসে। খুশবুর গালে ঠোঁট মিশিয়ে বলে, লুক লাইক মাই ব্ল্যাক কুইন। আর কিছু? মাই ব্ল্যাক কুইন। আর কিছু? ব্ল্যাক ডায়মন্ড। আর কিছু? সো হট। হাতের ব্যাগটা আরশাদের দিকে ছুঁড়ে মারল খুশবু। কথা থামিয়ে ব্যাগটি ধরে ফেললো আরশাদ। খুশবুর গোমরা মুখখানে দেখে বোঝাই যাচ্ছে মেয়েটা কতটা বিরক্তি নিয়ে আছে। আরশাদ হাত বাড়িয়ে দিল খুশবুর দিকে। খুশবু সেই হাতে হাত রাখতেই মেয়েটাকে টেনে আনলো সে। এবার তো যাওয়া যাক। আরশাদ, আমি ওনাদের সাথে কিভাবে নিজেকে মানিয়ে নেব? আমার কেমন কেমন যেন লাগছে। ওরা ফ্রেন্ডলি, তুমি দেখবে ওদের সঙ্গে তুমি সহজ হতে পারবে। আরশাদ যতই অভয় দিক, খুশবু তো জানে তার মনে কি চলছে। অচেনা মানুষ, অচেনা পরিবেশে এদের সামনে নির্ঘাত সে দম বন্ধ হয়ে মরবে। আরশাদ ফ্লুজির কোমরে হাত রাখলো। সে আজ নিজেও ব্ল্যাক শার্ট পরেছে। আজ দুজনই ম্যাচিং, দেখতেও তাদের পারফেক্ট লাগছে। আলিশান রেস্টুরেন্টের চারিদিকে মোটামুটি নীরবতা। তেমন কারো কোনো কথার আওয়াজ আসছে না। সবাই মন দিয়ে খাবার খাচ্ছে, টুকটাক আলাপ সারছে, কিন্তু এই আলাপে আওয়াজ অনেক কম। খুশবু মাত্র রেস্টুরেন্টে প্রবেশ করলো। একটি লম্বা টেবিলে একদল ছেলেকে দেখে তার আর বুঝতে বাকি নেই আরশাদের বন্ধু নিশ্চয়ই এরাই। হলো তাই। আরশাদ বন্ধুদের দেখেই হাত মেলালো। বন্ধুদের মাঝে উল্লাস শেষে সবার মনোযোগ ভিড়ল ফ্লুজির দিকে। সবাই যেন চিড়িয়াখানার বাঘ দেখছে। অবাক পানে সবাই তাকিয়ে আছে আরশাদের ফ্লুজের পানে। একদল ছেলে পরপর হাত বাড়িয়ে বলে, হ্যালো আই এম ডিলান, হ্যালো আই এম অ্যাডেন, হ্যালো আই এম কডি, হ্যালো আই এম অ্যালন। খুশবু ঘাবড়ে গেল। সবার হাস্যজ্জ্বল মুখটা তাকে বারবার নার্ভাস করে তুলছে। সবার সাথে পরিচিত হলো খুশবু। এর মাঝে রেস্টুরেন্টে প্রবেশ করলো জন। লম্বা চওড়া দেহের অধিকারী জন এগিয়ে এসে সবার উদ্দেশ্যে সরি জানালো। জনকে দেখে আরশাদ কিছুটা অবাক হলো। কই, সে তো জানে না জন আসবে। ফ্লুজি জনের পানে তাকালো। জন মুহূর্তে অপ্রস্তুত হয়ে পড়ল। যদিও সে জানতো আজ সে এই মেয়ের মুখোমুখি হবে, কিন্তু হঠাৎ তার ঘাবড়ে যাওয়ার কারণটা নিজেই খুঁজে পেল না।
জন হাত বাড়ালো খুশবুর দিকে। হ্যালো, আই এম জন। ইউ লুক লাইক ব্ল্যাক কুইন। জনের মন্তব্যে আরশাদের মুড পাল্টে গেল। জনের প্রতি তার প্রকাশ পেল ক্ষোভ। ডিলান আরশাদের চাহনি বুঝতে পেরে জনকে বলে, হ্যাঁ জন ভাইয়া, প্লিজ বসুন। কেমন আছেন আপনি? অনেকদিন পর এলেন। জন বসলো। আরশা ডিলানের পানে তাকিয়ে বলে, জন ভাইয়ের কি আসার কথা ছিল? না মানে আজ তো বন্ধুদের সঙ্গে মিট করার কথা। তোমার ওয়াইফ কি সবার ফ্রেন্ড? না মানে তাহলে সে এখানে কি করছে? আজ নাকি ফ্রেন্ডরা মিট করবে? আরশাদ পাল্টা জবাব দেওয়ার আগে অ্যালন বলে, এই তোমরা চুপ করবে? আজকের মিট শুধু আমরা ভাবির সাথে করতে এসেছি, প্লিজ সবাই চুপ করো। আরশাদের পানে তাকিয়ে সবাই ঢোক গেল। এই ছেলে একবার যদি রেগে যায় তবে সবটা লন্ডভন্ড করে ছাড়বে। ডিলান, কডি, অ্যাডেন সবাই ফ্লুজিকে দেখছে জহুরি চোখে। জন কলগার বলে এই যেই মেয়ের ছবি দেখিয়েছিল তার সাথেই খুশবুর হুবহু মিল। আশ্চর্য, তারা তো আশা করেছিল জন এবং ফ্লুজির মুখোমুখি হলে বিস্ফোরণ ঘটবে, কিন্তু ফ্লুজির ভাবাবেগ স্বাভাবিক। মেয়েটা শুরুতে যেমন নার্ভাস আছে, এখনও ঠিক একই অবস্থা। জন সবার সহিত চোখাচোখি করলো। আরশাদ নিজের মেজাজ সামলে খাবার অর্ডার করলো। বন্ধুরা সবাই ইতালিয়ান ফুড অর্ডার করলো। এদিকে খুশবু এসব খাবারে অভ্যস্ত নয়, তাই মেয়েটার জন্য বেছে বেছে খাবার অর্ডার করলো আরশাদ। জন আরশাদের সিনিয়র, তাই চাইলেও কিছু বলতে পারবে না সে। সিনিয়রদের সাথে বেয়াদবি অন্তত যায় না। কদিন ভদ্রতার হাসি দিয়ে খুশবুকে বলে, আপনি পড়াশোনা করছেন? প্রশ্নটা যেহেতু এবার খুশবুকে সরাসরি করা হয়েছে, তাই মেয়েটা ঢোক গিলল। ইংরেজিতে টকটাক কথা বলতে পারে সে, কিন্তু এদের সামনে যদি আটকে যায় মান সম্মান জানালা দিয়ে পালাবে। খুশবু ধীরে ধীরে বলে, জি। আপনার বাড়িতে কে কে আছে? মা, বাবা ও আমি। আশাদের সাথে আপনার পরিচয় কিভাবে? না মানে প্রেমটা শুরু হলো কি করে? খুশবু থমকে গেল। এবার সে কি বলবে? সে তো আরশাদের ফ্লুজি নয়। আরশাদ তো এসব কথা মানতেও চায় না। মূলত আরশাদের সাথে তার আগের ফ্লুজির পরিচয় কিভাবে, খুশবু সেসব কিছুই জানে না। খুশবুর নীরবতা আরশাদ বুঝতে পারে। সবার উদ্দেশ্যে আরশাদ বলে, আমাদের পরিচয় রিলেশনের সব কিছু কারো অজানা নয়, নতুন করে জেনে কি করবি? সবাই মাথা দোলালো। অ্যাডেন ফ্লুজির উদ্দেশ্যে বলে, আরশাদের মাথার তার 2-3টা যে ছিঁড়ে গেছে আপনি সেটা জানেন? সে তো মেন্টালি সিক, যদিও সেটা তার ফলুজির জন্য অর্থাৎ আপনার জন্য হয়েছে। খুশবু বিষম খেলো। আরশাদ বন্ধুদের দিকে তাকাতে সবাই দাঁত গেলিয়ে হাসে। সবাই তো খুশবুর উত্তরের আশা করছে। মেয়েটা গ্লাস ভর্তি পানি গিয়ে বলে, পাগল হলো আমার, ভালো হলো আমার, সব মিলিয়ে সে আমার। আরশাদ ফ্লুজের কাছে এমন উত্তর আশা করেনি হয়তো। সে এড়িয়ে যেত, কিন্তু তার ভাবনা মিথ্যা হলো। ফ্লুজের 2 লাইনের একটা উত্তর তার বুকে প্রশান্তির ঢেউ খেলে গেছে। মস্তিষ্কে আজ আন্দোলন করছে, এই মেয়েটাকে আরো আরো ভালোবাসতে হবে। যতটা ভালোবাসলে অতীত আর ভবিষ্যৎ ভুলে জীবনটা শুধু আরশাদের সহিত লেপ্টে থাকে। বন্ধুরা সবাই হৈ হৈ করে উঠল। নীরব রেস্টুরেন্টে তাদের চেঁচামেচিতে আশেপাশে সকলে একবার করে আর চোখে তাকালো। জন কোনো প্রতিক্রিয়া জানালো না। অর্ডারকৃত খাবার আসতে সবাই খাবারে মনোযোগ বসালো। সবাই স্বাভাবিক হতে পারলেও জন স্বাভাবিক হতে পারে না। তার চোখে ভেসে উঠছে সেই রাতের কথা। ফ্লুজের উন্মুক্ত শরীরের ভাঁজে ভাঁজে কিভাবে নিজেকে জড়িয়ে নিয়েছে ভাবতেই মনটা পুলকিত হয়। দুটো মেয়ের সাথে সে লিভ-ইনে ছিল, কই তাদের জন্য জনের মনে এতটা খচখচ করেনি যতটাও ফ্লুজির জন্য করছে। বাঙালি মেয়েটা জনকে যে তৃপ্তি দিয়েছে, এই তৃপ্তি আর কি কেউ দিতে পারবে? এই জন্যই কি আরশাদ এই মেয়েকে নিজের গুহায় এনেছে? আচ্ছা, আরশাদ কি সবটা জেনে শুনে এমন করেছে, নাকি ফ্লুজি কলগল কেভিয়ার ছেড়ে বেরিয়ে এসেছে? জন এসব ভাবতে পারে না। আচমকা তার দেহের ক্ষুধা বৃদ্ধি পেয়েছে। অন্তত আর একটা রাতের জন্য ফ্লুজি যদি তার হতো। এসব ভাবা হয়তো বৃথা। জন ফ্লুজিকে বাজিয়ে দেখতে বলে, আমি বাংলাদেশে গিয়েছিলাম কক্সবাজার। 1 সপ্তাহ থেকেছি, অনেক সুন্দর প্লেস। আপনি কক্সবাজার গিয়েছেন? না, আমার কখনো দূরে কোথাও যাওয়া হয়নি। জন সহ বাকিরা চোখাচোখি করে। জনের সাথে ফ্লুজির দেখা হয়েছিল কক্সবাজারের বিশালবহুল এক হোটেলে। জন সন্দিহান কণ্ঠে বলে, সিরিয়াসলি মিথ্যে বলছেন কেন? কক্সবাজার আপনি যাননি? না। অকপটে স্বীকার করলো খুশবু। সে কখনো কক্সবাজার যায়নি। জন উত্তেজিত হলো। তার গলার স্বর ক্রমাগত বাড়ল। আপনি কক্সবাজার গেছিলেন, মিথ্যা বলেছেন কেন? নাকি স্বীকার করতে চাইছেন না? ফ্লুজি ঘাবড়ে গেল। দ্রুত পানি গেলে তাকালো আরশাদের পানে। জনের এমন আচরণ আরশাদের ভালো ঠেকলো না। সে বিরক্ত হয়ে বলে, ও যখন বলেছে যায়নি, তাহলে আপনি কেন এমন করছেন জন ভাইয়া? জন বুঝতে পারে সে একটু বেশি বাড়াবাড়ি করে ফেলেছে। কথা ঘোরাতে সে বলে, আশ্চর্য, এত সুন্দর একটা জায়গা উনি যায়নি, তাই আমার ভীষণ অবাক লাগলো। সবার মাঝে ঠেকলো নীরবতা। অ্যালন জনের হাত চেপে ধরল, ইশারায় বোঝালো কোনো প্রতিক্রিয়া না জানাতে।
খাবার শেষে সবার মাঝে টুকটাক কথা হচ্ছিল। অ্যালন সবার মাঝে বলে, চলো নাইট ক্লাবে যাই। জন শার্টের হাতা ফোল্ড করে বলে, আজ যেতেই হতো, চলো সবাই একসাথে যাই। ডিলান সহ অন্যরা সাড়া দিল। মুহূর্তেই খুশবুর চোখে মুখে ছড়িয়ে গেল আতঙ্ক। আরশাদ কি তাকে এখন ক্লাবে নিয়ে যাবে? সেদিনের বিশ্রী অভিজ্ঞতা, তার আর যাওয়ার ইচ্ছে নেই মোটেও। অথচ সবাই সম্মতি দিলেও আরশাদ যেতে রাজি হলো না। ফ্লুজিকে নিয়ে তো কখনোই বন্ধুদের সহিত সে ক্লাবে যাবে না। এরা এখন ক্লাবে গিয়ে ঠিক কি কি করবে সবটাই আরশাদের জানা। ফ্লুজি এসব স্বাভাবিকভাবে নিতে পারবে না, তাই আরশাদ যেতে চায় না। জন বিরক্ত হলো আরশাদের অসম্মতিতে। সে তার বিরক্ত ধরে রেখে ফ্লুজিকে বলে, কেন, আপনাদের দেশে কি এসব নেই নাকি আপনি কখনই যাননি? আমি ভদ্র ফ্যামিলির মেয়ে, এসব আমি ভাবতেও পারি না। সেখানে আমি এসব জায়গায় যাব? আপনারা যান, আরশাদ আমাকে বাসায় পৌঁছে দিবে। বজ্র অবজ্র জানি না, এসব আমাদের কাছে ডাল ভাতের মতো। আপনি চলুন, ইতালিতে যখন এসেছেন অভ্যস্ত হয়ে যাবেন। আরশাদ গম্ভীর মুখে সবার উদ্দেশ্যে বলে, তোমরা সবাই যাও, আমি যেতে চাই না। অ্যালন আরশাদকে সম্মতি দিয়ে বলে, ভাবি না গেলে আশাদের যাওয়ার প্রয়োজন নেই, আমরা যাই। আরশাদ বিল মিটিয়ে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে এলো। আরশাদ চলে যেতে বাকিরা চলে গেল নাইট ক্লাবে। এর মাঝে কেউ কোনো কথাই বলল না। সবার মাঝে চলছে ঘোর। নিঃসন্দেহে ফ্লুজি মেয়েটার সুন্দরী, তবে সে যে কল গার্ল কারো কোনো দিক দিয়েই মনে হলো না। ক্লাবে এসে দ্রুত রেড ওয়াইন অর্ডার করলো জন। সবাই ওয়াইনের গ্লাস হাতে তুলে বসলো সমালোচনার উদ্দেশ্যে। সবার আগে ডিলান প্রশ্ন করে, এই মেয়েকে কলকাল মনে হচ্ছে না। জন হাসে, ওয়াইনের গ্লাসটা ঘুরিয়ে বলে, কিলবার কাল নিজের খোলসটা বাইরে আনতে দিল না, দেখলে নিজেকে কিভাবে গুটিয়ে রাখলো। কডি সম্মতি জানিয়ে বলে, দেখলে এই মেয়েটা কেমন যেন নার্ভাস ছিল, তার চোখে মুখে অস্বস্তির ভাব ছিল। জন হাসে, পকেট থেকে ফোন বের করে একটি ছবি ধরে সবার সামনে, যেখানে দেখা যাচ্ছে রেড ইনার পরিহিতা ফ্লুজি অন্য একটি যুবকের সহিত চুম্বনরত অবস্থায় মগ্ন। আরেকটি ছবিতে মেয়েটার বুকের খাঁজ অন্য পুরুষের বুকের সহিত মিশে আছে। এমন ছবি দেখে সবাই নজর সরালো। আরশাদের স্ত্রী তাদের কাছে সম্মানীয় ব্যক্তি, অথচ সেই সম্মানীয় ব্যক্তির কুকীর্তি তারা মানতে পারছে না। সব প্রমাণ তো জনের কাছে আছেই। অ্যালন বিস্ফোরিত নয়নে বলে, জন ভাই, এসব ছবি কোথায় পেলে? বলেছিলাম না, সিনিয়রদের সাথে কক্সবাজার গিয়েছিলাম, এরাই সেই সিনিয়র। তোমাদের যদি আমাকে বিশ্বাস না হয় তাহলে আমি তাদের উপস্থিত করব। তারা হ্যাপি কাপল, আমাদের কি উচিত তাদের সংসার ভাঙা? আমি এত কিছু জানি না, বাট এই মেয়েকে আরেকটা রাতের জন্য চাই, প্রয়োজনে ডাবল পেমেন্ট করব। ডিলান রেগে গেল, জনের দিকে তাকিয়ে চোখ গরম করে বলে, প্লিজ জন ভাইয়া, এসব বলবেন না। আগে আমাদের এসবের মুখোমুখি হতে হবে। আশাদের ওয়াইফকে নিয়ে বাজে মন্তব্য করার পরিণাম কতটা ভয়াবহ তা আর নিশ্চয়ই বলতে হবে না। আমি এসব ভাবতেই পারছি না। ডিলানের কথায় দু একজন সম্মতি জানালো। জন ঠোঁট বাঁকি হেসে উঠে যায়। একটি মেয়ে তাকে এতক্ষণ ইশারায় ডাকছিল। সেই মেয়েটার কাছে গিয়ে জন ঠোঁটে ঠোঁট মেশায়। মেয়েটির সাড়া পেয়ে জন আরো বেশি উত্তাল হয়। শুরু হয় দুজনের মগ্নতা। আশপাশে কেউ আছে কি নেই এসবে পাত্তা দিল না জন। রাগে টকবক করছে আরশাদের শরীর। আগুনের ফুলকি আজ যেন তার চোখে ভাসছে। সেই ফুলকিতে পুড়িয়ে ছাই করে ফেলবে খুশবুকে। আরশাদের চোখের দিকে তাকিয়ে দ্বিতীয়বার কথা বলার সাহস পেল না খুশবু। পুরুষ মানুষের এই হিংস্র রাগটাকে সে একটু বেশি ভয় পায়। যতই বাবার আদরে দুলালি থাক না কেন, বাহারুল হক কোনো ভুল ত্রুটি দেখলে বুঝিয়ে বলতেন। পাল্টা সেই ভুল আবার হলে ওনার রাগ সংবরণ করা মুশকিল। খুশবু ওনার কোথায় আঙুল গুটিয়ে আমতা আমতা স্বরে কিছু বলতে প্রস্তুত হলে তার পাশে দাঁড়ানো এলিনা বলে, ব্রো, ভাবি আমার সাথে গিয়েছিল, তুমি এত হাইপার হও না। এলিনা, দূরে সরো, আমি তোমার ভাবির সঙ্গে কথা বলছি, তোমার সাথে নয়। আরশাদ ধমকের সুরে কথা বলে তাকালো খুশবুর পানে। মেয়েটার চোরাচাহনি আরশাদের নজর এড়ায় না। আরশাদ কঠিন গলায় ফ্লুজের উদ্দেশ্যে প্রশ্ন করে, কোথায় গিয়েছিলে তুমি? এলিনার সাথে। এই তো সামনের রাস্তায় হাঁটতে। সামনের রাস্তায় হাঁটতে 3 ঘন্টা সময় লাগে। আমরা একটা কফি শপে বসেছিলাম। বাইরে বেরিয়েছিলে কার পারমিশনে তুমি? এলিনার সাথে তো গিয়ে। এলিনা তোমার হাজবেন্ড, শ্বশুর নাকি শাশুড়ি? সে তো গার্জিয়ান নয়, তাহলে কেন গিয়েছিলে তার সাথে? আরশাদের ধমকে কেঁপে উঠল খুশবু। তার গলা শুকিয়ে চৌচির। এই মুহূর্তে তার নিজেকে এই দেশে সবচেয়ে একা একা লাগছে। মায়ের কড়া শাসনের আড়ালে আদরি মুখটার কথা ভীষণ মনে পড়ছে। খুশবুর চোখ ঝাপসা হলো। আশা সেই পর্যায়ে ধমকে গেল, তবুও নিজের অগ্নিশর্মার রেস ধরে রইল। কি হলো? প্রশ্ন করেছি, অ্যান্সার কে দেবে? আপনারা ছিলেন না বলে এলিনা আর আমি একটু হাঁটতে বেরিয়েছি, ব্যাস এইটুকুই। আরশাদ আর ফ্লুজিকে কিছু বলে না। এলিনার দিকে তাকিয়ে কঠিন স্বরে বলে, তোমার ভাবিকে নিয়ে এখান থেকে চলে যাও। আমার ভিলায় তার কোনো স্থান নেই। সে যখন আমাকে না বলে এত দূর গিয়েছে,
তখন আমি তাকে আমার কাছে রাখতে চাই না। চকিতে তাকালো খুশবু। আরশাদ ভিলার দ্বার রুদ্ধ করলো। এমন কঠিন পরিস্থিতিতে দরজার সামনে দাঁড়িয়ে কেঁদে ফেললো খুশবু। সন্ধ্যার পর আরশাদ, আরিফ সহ বাড়ির সবাই যে যার কাজে বাইরে চলে যায়। বাড়িতে থেকে যায় এলিনা। একা একা দুজনে বাড়িতে বসে বিরক্ত হচ্ছে বিধায় এলিনা বলল বাইরে থেকেই ঘুরে আসতে। খুশবু প্রথমে বারণ করলো, জানাতে চাইলো আরশাদকে, কিন্তু এলিনা তারা দেখালো। আধা ঘন্টা থাকবে বলে বাইরে কাটিয়ে দিল 3 ঘন্টা। বাইরে থেকে এসে আরশাদের ভিলার তালা খোলা দেখে খুশবু ভয় পেল। তার ভয়টাকে সত্যি করে আরশাদ পরপর এতগুলো কথা শুনিয়ে দিল তাকে। এলিনার সাথে ঘরে ফিরে নীরবে কাঁদলো খুশবু। তার ফোলা ফোলা চোখের দিকে তাকিয়ে এলিনার মনটা বিষণ্ণে ভরে গেল। আই এম সরি ডিয়ার, আমি জানতাম না আশাদ ভাই এতটা রিয়াক্ট করবে। ইটস ওকে, তুমি একদম কান্না করবে না প্লিজ, আমার কষ্ট হচ্ছে। খুশবু চুপ হয়ে যায়। এলিনা এটা ওটা কত কি বলে খুশবুর মন ভালো করার চেষ্টা করে, কিন্তু এই মন কি ভালো হয়? আরশাদ তার প্রিয় মানুষ। প্রিয় মানুষের একটা ফোড়ন মনে যেন 10টি ফোড়নের সৃষ্টি করে। কিয়ৎক্ষণ বাদে আরশাদ ভিলাই এলোমেলো পায়। তার পরনে সাদা শার্ট, বুকের উপর 3টে বোতাম খোলা, যার দরুন লোমশ বুকখানি উকি ঝুঁকি মারছে খুশবুর পানে। বাদামি চোখ জোরে খুশবুর পানে একবার তাকিয়ে যেন কড়া শাসনে কিছু বলল। আরশাদ এলিনাকে বলে, এচির ডালটা স্টেন যা। এলিনা রুম থেকে চলে যেতে আরশাদ দরজা বন্ধ করলো। হাতে থাকা প্যাকেট খুশবুর হাতে ধরিয়ে আরশাদ বসে চেয়ারে। খুশবু ভীত চাহনিতে একবার আরশাদের পানে আবার প্যাকেটের দিকে নজর ঘোরালো। শাড়িটা পরো। খুশবু দ্রুত প্যাকেট থেকে শাড়িটি বের করলো। সাদা শাড়ির ওপর স্টোনের কাজ। শাড়ি কেন পরবো? তোমাকে দেশে পাঠানোর ব্যবস্থা করছি, তৈরি হও। খুশবু ভয়ে কেঁদে ফেললো। হাতের প্যাকেটটি ছুঁড়ে আরশাদের হাত ধরে বসে পড়লো মেঝেতে। এমন করছেন কেন আপনি? ছোট্ট একটা ভুলের জন্য এমন কেন করছেন? কৈফত দিতে চাই না। আরশাদ প্লিজ। খুশবুর হাত টেনে দাঁড় করায় আরশাদ। ফ্রোজের অশ্রু ভেজা 2 গাল চেপে ধরে সে বলে, যা বলছি করো। না, আমি পরবো না, আমি যাব না, আমি আপনার সাথে থাকবো। আমি তোমাকে আমার সঙ্গে রাখতে চাই না। যে ভুল তুমি একবার করলে সেই ভুলের শাস্তি তোমাকে পেতেই হবে। আজ খুশবুর কান্নায় আরশাদের মন গলল না। ছেলেটা এতটা কঠিন হলো কেন? আরশাদ এমন করছেন কেন? কেন করছি তুমি জানো না? আমার ভুল ছিল, আমি অনুতপ্ত। এরপরেও বলছি শাড়িটা পরে তৈরি হও। আমি একবার গেলে আর ফিরবো না, জোরাজোরি করলেও না। আমি জোড়াচড়ি কিন্তু করবো না। ওর মনে জেদ চাপলো। মেঝে থেকে প্যাকেট তুলে চলে গেল ওয়াশরুমে। আরশাদ তাকে টেনে বের করলো এবং চেয়ারে বসে কঠিন স্বরে বলল, আমার সামনেই পড়বে। হোয়াট? ইয়েস। বাড়াবাড়ি করছেন কেন? লজ্জা লাগছে। লজ্জা তো আগেই ভেঙে দিয়েছি। শুরু করো। খুশবু জেদ ধরে দাঁড়িয়ে রইল। আরশাদ তার শার্টের আরেকটা বোতাম খুলে রিল্যাক্স হয়ে বসলো। হানি টু ইট প্লিজ। খুশবু আরশাদের কথা গায়ে মাখলো না। সে শুধু ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। ঘড়ির দিকে নজর পড়ালো আরশাদ। এগিয়ে এসে নিজ হাতে খুলতে শুরু করে খুশবুর টপস। গায়ের জামা ওদর ছাড়িয়ে বক্ষ ভাজে উঠতেই খুশবু ছিটকে দূরে সরল। কড়া চোখে আরশাদের দিকে তাকিয়ে শাড়ি নিয়ে চলে গেল ওয়াশরুমে। এলোমেলো খোলা চুল, তার মাঝে সাদা শাড়িতে খুশবুকে অদ্ভুত লাগছে। না, অদ্ভুত সুন্দর লাগছে। আরশাদ হাসে। খুশবুর চুলে হাত বুলিয়ে বলে, ইউ লুক লাইক হন্টেড হাউস কুইন। আরশাদ খুশবুর হাত টেনে আনলো। খুশবু মনে মনে প্রস্তুত হলো আজকে আরশাদের সাথেই তার শেষ বোঝাপড়া। আজকের পর আর কোনো সখ্যতা রাখবে না সে। আরশাদ খুশবুর হাত ধরে এগিয়ে গেল নিজের ভিলার দিকে। অন্ধকার গহ্বরে হারিয়ে যাচ্ছে খুশবু। আরশাদ তার হাত ধরে আছে বলে নিজেকে সংযত রাখছে, তা না হলে এতক্ষণে মেয়েটা চিৎকার চেঁচামেচি করে জ্ঞান হারাতো। নিজের গায়ে সাদা শাড়ি, তার নিজেকেই নিজের কাছে লাগছে ভূতের বউ। স্টোররুম শেষে নিচ তলায় প্রবেশ করতে আচমকা আলো ছিটকে আসে খুশবুর চোখে। নীরবতা ছিন্ন করে একে একে ফাটতে থাকে বেলুন। তার মাথায় পড়ছে ঝিলিমিলি কাগজের টুকরো। খুশবু হতবম্ব, হতবিহ্বল। কি হচ্ছে তার সাথে? সারা ঘর আলোতে পরিপূর্ণ। একে একে দেখা দিল ইমরানি হোসেন, আফরোজ, আরিফ, গ্র্যানি, গ্লোরিয়া, এলিনা। সবাই চেঁচিয়ে তাকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছে। আজ তার জন্মদিন। খুশবু দেয়াল ঘড়িতে তাকালো। ঘড়ির কাঁটা 12টা ছুঁয়েছে। কেমন সারপ্রাইজ দিলাম ভাবি? এলিনার প্রশ্ন মাথায় ঢুকলো না খুশবুর। আরিফ খুশবুর ভেজা চোখ দেখে বলে, ভাবিকে অনেক জ্বালানো হয়েছে, আর কেউ জ্বালাবে না। আসো ভাবি, কেকটা কাটো। আফরোজ জড়িয়ে ধরলেন খুশবুকে। চোখ মুছে এগিয়ে নিলেন। তোমার কি ভয় দেখানো হয়েছে মেয়ে? তোমার জন্মদিনের আয়োজন করতে আমরা এত কিছু করলাম। খুশবু দাঁতে দাঁত খিচে তাকালো আরশাদের পানে। ছেলেটা চুল চুলকে আর চোখে তাকাচ্ছে। ইমরানি হোসেন খুশবুকে বুকে জড়ালেন। আমার মেয়ে নেই, তুমি আমার আরেক মেয়ে। তোমাকে আজ খুশি করতে গিয়ে কাঁদিয়ে ফেলেছি। এসব কুবুদ্ধি সব আরশাদের মাথায়। আমরা কেউ কিন্তু সম্মতি জানাইনি।
আমাকে মেরে ফেলার পরিকল্পনা? ছেলেটাকে আমি বকে দেব। আসো মা, কেক কাটবে। খুশবু সবাইকে নিয়ে কেক কাটলো। হ্যাঁ, একে সবাই খুশবুকে উপহার দিল। আফরোজ ডায়মন্ডের একটি নেকলেস খুশবুর গলায় জড়িয়ে বলে, গত জন্মদিনে গোল্ডের গহনা দিয়েছি, বলেছিলাম আগামীবার ডায়মন্ড দেব। কি দেখলে তো, কথা রেখেছি। আফরোজের কথায় চমকে গেল খুশবু। গত জন্মদিনে গোল্ডের গহনা? কি বলছেন উনি? খুশবু আমতা আমতা করে বলে, গত জন্মদিন। এরে, মেয়েটা কাঁদতে কাঁদতে সব ভুলে গেছে। গতবার যে গোল্ডের গহনা পাঠিয়েছিলাম মনে নেই? তুমি তো ভীষণ পছন্দ করেছিলে। খুশবু প্রত্যুত্তর করল না। গত জন্মদিন সে পরিবারের সহিত পালন করেছে, অথচ উনি এসব কি বলছে? এক মুহূর্তের জন্য খুশবুর মনে হচ্ছে তার নিশ্চয়ই স্মৃতি হারিয়েছে, আর না হয় তার যমজ কোনো বোন আছে। আশাদ যাকে অতি প্রিয় সম্বোধনে ফ্লুজি বলে ডাকে, সেই মেয়েটি তবে কে? চিন্তার জগৎ সংসারে আরেকবার হারিয়ে যায় খুশবু। জন্মদিন উপলক্ষে আজ বাইরে থেকে খাবার আনা হয়েছে। আশাদের ভিলায় সবাই আনন্দ সহকারে ডিনার সারল। সবাই যেতেই দরজা বন্ধ করে আশাদ দাঁড়ালো তার ফ্লুজির সম্মুখে। আই এম সরি জান, তোমাকে আমি কাঁদাতে চাইনি। আমি দেশে ফিরতে চাই, আমাকে দেশে পাঠানোর ব্যবস্থা করুন। রাগ করে না জান। রেগে বলছি না, সজ্ঞানে বলছি, আমি চলে যাব। খুশবু মুখ ফেরালো। মেয়েটার অভিমান দু চোখের ভাষা আশাদ বোঝে। দ্রুত হাতে খুশবুকে কোলে তুলল সে। চলো, ভালোবাসার জগতে হারিয়ে যাই। আপনার রোমান্টিক মুড, আপনি আরেকটা বউ খুঁজুন। আমি এখন রোমান্টিক মুডে নেই, আমি বাড়ি যাব। আশাদ হাসে। দ্রুত পায়ে চলে যায় দোতলার কক্ষে। দ্বিতীয়বারের মতো আশাদের কক্ষ আজ সাজানো হয়েছে। সফেদ চাদরে গোলাপের লাল পাপড়িগুলো খুশবুর মনোযোগ টানছে। আশাদ খুশবুকে বিছানায় বসায়। মেয়েটার নগ্ন পা বিছানায় তুলে ঝুঁকে যায় খানিকটা। আরশাদ, আজকের দিনটার কথা আমার একটু মনে নেই। আপনি আমাকে একটু ইঙ্গিতও দিলেন না। আমার জন্মদিন আজ। সারাটা দিন সারাটা সময় তুমি আমার মাথায় করছো। তোমার এই বিশেষ দিন আমি বলে যাব, ইটস রেডিকিউলাস। কিন্তু আমাকে কাঁদালেন কেন আরশাদ? আপনি জানেন আমি কতটা ভয় পেয়েছি। সরি জান, এমনটা না করলে তোমার আকুতি আমি কি করে দেখতাম? জানেন, আজ একটা কাণ্ড হলো। রেস্টুরেন্টে আমাদের একটা ছেলের সাথে সাক্ষাৎ হয়েছে। ছেলেটা ইন্ডিয়ান। তো ছেলেটা বুঝতে পারেনি আমি বিবাহিত। এলিনার কাছে একটা নাম্বার দিয়ে গেছে। তো সে আমার সাথে সম্পর্কে যেতে চায়। আমরাও কিছু বলিনি, আমি যে বিবাহিত, আমরা শুধু মজা নিয়েছি। আশাদ থমথমে মুখে তাকিয়ে থাকে খুশবুর পানে। আনন্দের মাঝে ছলকে ওঠে তার রক্ত। শিরায় উপশিরায় বয়ে চলে ভয় আর হিংসা। আশাদ খুশবুর হাত টেনে ধরে। ছেলের পাগলামি চোখের পলকে বেড়ে যায়। এই জন্যই তোমাকে একা ছাড়ি না। তুমি তুমি আমার চোখে চোখে থাকবে। খুশবু জিহ্বায় কামড় বসায়। কোথায় কি বলেছে সে? তুমি কার? বলো তুমি কার? আরশাদ, আপনি? জান, আমার ভালো লাগছে না। আমি পানি পানি। আরশাদ উঠে দাঁড়ালো। জগ থেকে পানি নিয়ে দ্রুত গলা ভেজালো। ছেলেটা পাগলের মতো বিলাপ করছে। ফ্লুজের হারিয়ে যাওয়ায় আরশাদের মাঝে যে প্রভাব ফেলেছে তার রেশ যেন আবার ফিরে আসছে। আরশাদ উন্মাদ হলো। খুশবুকে জড়িয়ে রাখলো শক্ত করে। ছেলেটার সাথে তুমি কি কথা বলছো? না না, এলিনা বলেছে। আই কিল হিম। আরশাদ, আপনি এতটা উত্তেজিত হচ্ছেন কেন? এটা শুধু মজাই। আরশাদ খুশবুর চোখে চোখ রাখলো। ঠোঁটে ঠোঁট মেশালো মুহূর্তে। এলোমেলো হলো আরশাদের ছোঁয়া। খুশবুর শরীর থেকে শাড়ির আঁচল সরাতে মেয়েটা লজ্জায় সংকুচিত হয়। খুশবু কাঁপা কাঁপা গলায় বলে, আরশাদ, আমি প্রস্তুত নই। আরশাদের রক্ত ছলকে যায়। চোখ রাঙিয়ে তাকায় খুশবুর পানে। মেয়েটাকে ধাক্কায় বিছানায় ফেলে হাতের ভাঁজে হাত গুটিয়ে বলে, আমাকে আর ভালো লাগে না। আমার ছোঁয়া ভালো লাগে না। আমাকে ভালোবাসতে আর ভালো লাগে না। আরশাদ, এসব কি বলছেন? ফ্লোজি, আই নিড ইউ। আই ব্যাডলি নিড ইউ। আরশাদের উন্মাদনা বাড়ে। খুশবু আর বারণ করে না। এলোমেলো হয় আরশাদের হাতের ছোঁয়া। আরশাদ যে সুস্থ স্বাভাবিক নেই খুশবু বুঝতে পারে। প্রতিহিংসার বশে ডুবে এই রাতটা খুশবু জাহান্নাম করে ছাড়বে। খুশবু ভয় পায় আরশাদের কোমল ছোঁয়াগুলো ধীরে ধীরে হিংস্র হয়ে ওঠে। খুশবু কৌশলে আরশাদকে জড়িয়ে নেয়। ছেলেটার কানের কাছে মুখ নিয়ে বলে, আরশাদ, আমি আপনাকে ছেড়ে কোথাও যেতে চাই না। আমি অমৃত্যু আপনার সাথে থাকতে চাই। রাখবেন আমায়? আরশাদ মুখ তুলে তাকালো। আগুনে জল পড়লে যেমন সব থেমে যায়, তেমনি থেমে গেছে আরশাদ। তার ভয় কেটেছে। খুশবু স্বেচ্ছায় আরশাদের ঠোঁটে ঠোঁট মেশায়। এলোমেলো ছোঁয়ায় উত্তাল হয় দুটো শরীর। আরশাদের ছোঁয়ায় ক্রমশ নিজের নিয়ন্ত্রণ হারায় খুশবু। আরশাদ কৌশলে বিছানার হেডবোর্ডে খুশবুর হাত বেঁধে দেয়। মেয়েটার নগ্ন দেহ নিজের দেহের ভাঁজে আড়াল করেই হাসে। খুশবু ভয় পায়। নিজের হাত ছাড়াতে চাইলে আরশাদ মেয়েটার ঠোঁটে ঠোঁট মেশায়। আরশাদ হাঁপিয়ে উঠে। তার ফ্লুজের মুখে আসা চুল কানে গুজে কপালে ঠোঁট ছোঁয়ায়।
রোজি, আমার জান, বেটার ফিল করছো? আপনি এমন করছেন কেন? আমার হাতটা ছাড়ুন। পালাবে? অন্য কার কাছে যাবে তুমি? তোমার হাসিতে নিশ্চয়ই ছেলেটার হৃদয়ে আন্দোলন করেছে, অথচ আমার যে জখম লেগেছে তার বেলায়। আরশাদ প্লিজ, ভুল বুঝবেন না। আপনার কি চাই বলুন? তুমি কি সুখ হবে শুধু আমার? মৃদু বাতাসে নগ্ন গায়ে কাটা তুলল খুশবুর। পেটে ভারী অনুভব হতে মাথা তুলে তাকালো একবার। এ আর নতুন কি? প্রতিটা সকাল খুশবুর একভাবেই শুরু হয়। হয় আরশাদ তার সারা দেহ আষ্টপৃষ্ঠে জড়িয়ে আছে, আর না হয় আরশাদের বুকের পাতায় বন্দি সে। বিছানায় দুমড়ে মুচড়ে থাকা গোলাপের পাপড়িগুলোতে হাত বুলিয়ে দেখল খুশবু। গত রাতের কথা মাথায় আসতেই ঠোঁট বাঁকায়। তার মনে হয় আরশাদ একটা পাগল। না না, শুধু পাগল নয়, বুঝদার পাগল। এই পাগলের পাগলামি শুধুমাত্র তাকে ঘিরে। আরশাদের চুলের দরুনে খুশবুর পেটে শ্বশুরি লাগতে খুশবু কুঁচকে যায়। নিজেকে ছাড়াতে ছেলেটাকে যতটা সম্ভব পারা যায় সরিয়ে দিতে চায়। ধাক্কায় আরশাদের ঘুম ভেঙে যায়। ঘুম ঘুম দৃষ্টিতে চমকে তাকালো খুশবুর পানে। রোজি, কি হয়েছে? জান, ঠিক আছো তুমি? আরশাদের আকুল কণ্ঠে খুশবু চুপসে যায়। আরশাদের চাহনিতে লজ্জায় পড়ে দ্রুত হাত রাখে, উন্মুক্ত বক্ষ ভাঁজে। আরশাদ হাসে। মেয়েটার চোখে চোখ রেখে বলে, লজ্জা পায় না জান? আর কতবার লজ্জা ভাঙতে হবে তোমার? আরশাদ সরে যান, উঠতে হবে। আরশাদ সরে না, বরং উঠে এসে নিজের বুকের কোণে জড়িয়ে ধরে খুশবুকে। মেয়েটার গালে ঠোঁট ছুঁয়ে বলে, জান, যাবে? কোথায়? ভেনিস, স্বপ্নের শহরে। সত্যি? তৃতীয় বাসরটা ওখানেই করতে চাই। এসব ছাড়া কি আর কোনো কথা নেই আপনার? আর কি বলবো, ফ্যামিলি প্ল্যানিংয়ে কথা বলবো, তাতেও তো আবার সেই একই কথা। আরশাদ, বলো জান। আমাকে উঠতে দিন। আরশাদ শরীর বাঁকিয়ে উঠে বসলো, হাত টেনে ধরলো তার ফ্লুজে। মেয়েটা উন্মুক্ত দেহে দ্রুত চাদর টেনে নিজেকে আবৃত করলো। আরশাদ মৃদু হেসে কোলে তুলে নেয় তার ফ্লুজিকে। পূর্ব আকাশে সূর্যটা উঠতে শুরু করেছে। নীল আকাশ, তার মাঝে মৃদু বাতাস জানান দিচ্ছে ইতালির বসন্ত। ব্যাকয়ার্ডে সবুজ ঘাসে হেলে দুলে নৃত্য করছে সাদা ডেইজিরা। আরশাদ জানালার সম্মুখে দাঁড়ালো। শীতল সমীরে খুশবুর গায়ে কাটা দিল সহসা। আরশাদের বাদামি চোখের দিকে তাকিয়ে খুশবু হারিয়ে যায় বারংবার। খুশবুর হাত আপনা আপনি ছুঁয়ে গেল আরশাদের চুলে। আরশাদ হেসে বলে, আরেকবার চলবে? মানে? লুক এট মি জান। তাকিয়ে কি হবে? তুমি গোলে যাবে। গোলে কি হবে? গোলে তুমি নিজেই বাধ্য হবে আমার কাছে নিজেকে উজাড় করতে। আমি উজাড় করি আর না করি, আপনি তো এক ধাপ এগিয়ে আমাকে সিডিউস করতে। আমি জোরাজোরি করে কিছুই করতে চাই না। জোরাজোরি করে করার চাইতে তোমাকে সিডিউস করা বেটার অপশন, তাই না জান? খুশবু ঠোঁট কুচকায়। আরশাদ তার ফ্লুজের কানের লতিতে চুমু খেয়ে ছুটে চলে যায় ওয়াশরুমে। একটা হট শাওয়ার দরকার জান। ওকে, আপনি যান, আমি পরে যাব। তুমি ছাড়া শাওয়ার হবে, তবে হট হবে না। আরশাদ তার ফ্লুজিকে নামালো না, বরং কোলে নিয়ে চলে গেল ওয়াশরুমে। আরিফের ক্লাস শেষ হতে দুপুর হয়ে গেল। তার ইউনিভার্সিটির ক্যাফেটেরিয়া থেকে কফি নিয়ে ফিরে এলো মাঠে। আরিফ তার বন্ধুদের সাথে কথা বলছিল। হঠাৎ তার সম্মুখে উপস্থিত হয় ডিলান, অ্যাডেন, কডি এবং অ্যালন। তাদের সকলের পেছনে এসে দাঁড়ায় জন। আরিফ তার হাস্যজ্জ্বল মুখ ধরে রেখে বলে, হ্যালো ব্রো। ডিলান কিঞ্চিত হেসে প্রশ্ন করে, কেমন আছো আরিফ? ফাইন। হঠাৎ এখানে? তোমার সাথে দেখা করতে এলাম। আমার সাথে? কডি আরিফের কাঁধে হাত রেখে বলে, তোমার সাথে কথা আছে আবির, প্লিজ আমাদের কিছুটা সময় দাও। আরিফ ঘাবড়ে গেল। তার ভাইয়ের বন্ধুরা এভাবে কখনো একা আসেনি। কিছু কি হয়েছে? কিছু হয়েছে কি না জানি, তবে তোমাকে কথাগুলো জানানো জরুরি। কি হয়েছে? ক্যাফেটেরিয়ায় বসি। শিওর। সবাই মিলে চলে গেল ক্যাফেটেরিয়ায়। আরিফের বুকের ভেতরটায় ধুকপুক করছে। কোনো ভনিতা ছাড়া জন বলে, আমাকে চিনতে পেরেছ? জি না। আমি অ্যালনের কাজিন, আরশাদের সিনিয়র। ওকে। সমস্যাটা আরশাদকে নিয়ে। সরাসরি এই কথাটা আরশাদকে বলা মানে আমরা সবাই লাশ হওয়া, তাই আমরা চাই না কেউ বলতে। কি হয়েছে ভাইয়া? আরশাদের ফুলজি, অর্থাৎ সেই মেয়েটা একজন প্রফেশনাল কল গার্ল। হোয়াট? ইয়েস। এতটা বাজে কথা বলার সাহস কি করে পেলেন? ভাবি যথেষ্ট ভালো মেয়ে, সে ভালো ফ্যামিলির মেয়ে। ভালো মেয়ে মাই ফুড। কোথাও কোনো ভুল হচ্ছে। ফ্লুজি অমন মেয়ে নয়। প্রুফ লাগবে? প্রুফ ছাড়া কথা বলতে আসেনি। জন তার ফোন বের করে সব ছবি দেখালো। আরবির গা শিউরে উঠল। বিশ্বাসের আয়না ভেঙে চুরমার হয়ে গেল মুহূর্তে। ঘৃণায় বিষিয়ে উঠল মন। বিশ্বাস হয়? হোয়াট দ্য হেল? আরশাদ ভাইয়া জানলে? আরশাদকে এসব যে জানাবে সেই বিপদে পড়বে, তাই তো তোমার কাছে এলাম। আপনারা এসব ছবি কোথায় পেলেন? জন হাসে, গা ছেড়ে বসে বলে, বাংলাদেশে গিয়েছিলাম আমার সিনিয়রদের সাথে। সেখানে একটি বিলাসবহুল হোটেলে এক রাতের জন্য সবাই তোমার ভাইয়ের ফুলজিকে বুক করে। মেয়েটার চার্জ জানো? পুরুষের মনোরঞ্জনের এক্সপার্ট।
আশরাত তো প্রতিদিন বিলাস করছে। আরিফ চোখ বন্ধ করে লজ্জায় বিষিয়ে যাচ্ছে তার শরীর। আমাকে এখন কি করতে হবে? কোনো প্রমাণ ছাড়া আমাকে ভাইয়ের সংসার ভাঙতে হবে? আরিফের কথায় ভ্রু কুচকে ফেললো কটি। ছেলেটা টেবিলে আঘাত করে বলে, প্রমাণ? আর প্রমাণ চাই? এসবে হচ্ছে না। না হচ্ছে না। বোকা ছেলে, তুমি কি চাও? তোমার ভাইয়ের জীবন এভাবে নষ্ট করতে? শোনো আরশাদ, আমাদের বন্ধু, আমরাও আরশাদের ভালো চাই। তুমি ওর ভাই, ওকে সহজে বুঝাতে পারবে। আমাদের কথা কোনো কালে আরশাদ গায়ে মাখিনি। আরিফ হ্যাঁ না কোনো কথাই বলল না। ছেলেটা মুড়ো হয়ে বসে রইল। আরিফকে আরো বুঝিয়ে সবাই চলে গেল। ছেলেটা নিজের দিশা হারালো। এতটা বাজে সত্যের মুখোমুখি তাকে কেন হতে হলো? আরশাদ সুখে কাছে, আশা সুখে আছে, থাক না। সুখে কেন আচমকা প্রলয় এসে ছিন্ন করছে তার জীবন? সন্ধ্যায় রেস্টুরেন্ট থেকে ফিরে আসলো আরশাদ। নিজের ভিলায় ফিরতে গ্র্যানি আর এলিনাকে বিছানায় দেখলো, সবার মাঝে খুশবু শুয়ে। মেয়েটার মাথায় জলপট্টি দিচ্ছেন আফরোজ। আরশাদ উত্তেজিত হলো, দ্রুত পায়ে এগিয়ে এসে বলে, কি হয়েছে ফ্লোজের? আফরোজ চিন্তিত হয়ে বলেন, হঠাৎ মেয়েটার জ্বর এলো কেন? আরশাদ ঢোকিল। আবেগে পড়ে তখন দুজনে মিলেমিশে ভিজে একাকার হয়েছিল। ঘন্টার পর ঘন্টা আবেগকে স্বীকৃতি দিয়ে এই অঘটন ডেকে আনলো। আরশাদ দ্রুত বসলো তার ফ্লুজের কাছে। মেয়েটার জ্বরে গা পড়ছে। চলো ডাক্তার কাছে যাই। ওষুধ আনা হয়েছে, আজ চারটা দেখো, কাল যদি জ্বর না সারি তবেই যেও। না না, আজকেই যাবো, এখনই। মেয়েটা জ্বরে তাড়াতেই পারছে না, তুমি এখন কিভাবে যাবে? কোলে নিয়ে যাবো। গ্র্যানি পাশ থেকে বললেন, এত উতলা হতে হবে না, ওষুধ খাওয়ানো হয়েছে, জলপট্টি দিয়েছি, অসুখ সেরে যাবে। যদি না সারে? যদি সেরে যায়? গ্র্যানির পাল্টা প্রশ্নে আরশাদ প্রত্যুত্তর করলো না। সে এক মনে চেয়ে রইল খুশবুর দিকে। তখন রুমে এলো আরিফ। ছেলেটা শুকনো মুখে বলে, মম, ড্যাড তোমাকে ডাকছে। কেন? দেখো তার কিছু লাগবে না। জিজ্ঞেস করেছি তো বললো আর্জেন্ট। আফরোজ উঠে দাঁড়ালেন। আরশাদের পানে তাকিয়ে বলে, শুনো, মেয়েটাকে ঘুমাতে দাও, প্রপার রেস্টের প্রয়োজন। ওষুধ যা খাওয়ানোর আমি খাইয়ে গেছি, রাতে আরেকটা ওষুধ আছে, তুমি গরম গরম স্যুপ করো, আমি গেলাম। আফরোজ চলে গেলেন, সেই সাথে গ্র্যানিও চলে গেলেন। এলিনা সবকিছু এড়িয়ে অবাক হয়ে তাকালো আরিফের পানে। আরিফের হঠাৎ কি হলো? সারাক্ষণ ছেলেটা ভাবি ভাবি বলে অস্থির, অথচ ভাবি আজ জ্বরে পড়ছে। ছেলেটা দেখেও আগ্রহ দিল না, কিন্তু কেন? আর সাথে সারাটা রাত গেল ওই দুশ্চিন্তায়। তার ফ্লুজির সুস্থতা রাতের ঘুম কেড়েছে। ঘুমন্ত ফ্লুজির গালে কপালে কতবার যে চুমু খেয়েছে তার হিসেব নেই। ছেলেটার ভয় বাড়ল অতি জ্বরে তার ফ্লুজির না আবার কোনো ক্ষতি হয়ে যায়। রাত পেরিয়ে ভোর হলো। আরশাদের শরীর ততক্ষণে ঝিমিয়ে এসেছে। ঘুমন্ত ফ্লুজিকে জড়িয়ে রেখে বিড়বিড় করে বলে, আমার সুখ অসুখে পড়ছে, আমি সুখে থাকবো কেন? আরশাদের মনে হঠাৎ জেদ চাপলো। ছুটে গেল ওয়াশরুমে। ঝর্ণার নব ঘোরাতে ঝিরঝিরে পানি ভিজিয়ে দিল তাকে। মনের জেদে ঘন্টার পর ঘন্টা সে দাঁড়িয়ে রইল। অসুখ আসুক আছে জ্বর, সেও তার সুখ অসুখে সে কেন থাকবে সুখে? এলিনা চিন্তিত মুখ নিয়ে বসে আছে আরিফের পাশে। আরিফ কপালে হাত ঠেকিয়ে ফোনে মগ্ন। এলিনা যে তার সামনে প্রশ্নের ঝুড়ি নিয়ে বসে আছে তাতে কোনো পাত্তা নেই ছেলেটার। ভাইয়া, কি হয়েছে তোমার? বললাম তো কিছুই হয়নি। তাহলে মরমরা কেন? আমি ঠিক আছি। না, তুমি ঠিকই। আরিফ বিরক্ত হয়ে তাকালো এলিনার পানে। এই মেয়েটা তাকে এত জেরা করছে কেন? কি সমস্যা তার? আরিফের মাথা ধরে আছে, চিন্তায় মাথা ফেটে যাবার জোগাড়। খুশবু এমন মেয়ে নয়, আরশাদের ফ্লুজি এমন মেয়ে হতেই পারে না। বাহরুল হককে অন্তত এতদিনে সে বেশ ভালোভাবেই চিনেছে। খুশবু কোথায় যাচ্ছে, কি করছে, কার সাথে চলাফেরা করছে, সবটাই তিনি নজরে রাখেন। তাহলে খুশবুর মতো মেয়ে কিনা কলকার ওয়াদ্দা? না না না, হতে পারে না। কোথাও কোনো গন্ডগোল আছে, ভুল বোঝাবুঝি হচ্ছে, তাকে ভুল বোঝানো হচ্ছে। জন এসব কেন করছে? রোহানের সাথে তার হাত নেই তো? এসব কি রোহান করছে? বিয়ে ভাঙার জেদ ধরে রোহান কি জনের সাথে হাত মেলালো? সব বাদ, আরশাদ কি তার ফ্লুজির প্রেমে এতটাই অন্ধ? সে একবারও বুঝতে পারল না তার ফ্লুজির মাঝে সন্দেহের কিছু ছিল কিনা। আরিফ চিন্তায় ঢোক গিলল। আরশাদকে যখন এসব জানানো হবে তখন তার প্রতিক্রিয়াটা কি হবে? ভাবে অসুস্থ জেনেও কেন তোমার কোনো প্রতিক্রিয়া দেখলাম না? আবির ভাইয়া, ভাবি কি তুমি কতটা কেয়ার করো তা তো আমি জানি। প্লিজ আবির ভাইয়া, আমাকে বলো কি হয়েছে তোমার? এলিনা, আমার মাথা খেও না প্লিজ, এখান থেকে চলে যাও। তুমি কি চিন্তিত? না। আমাকে ইগনোর করছো ভাইয়া? প্লিজ এলিনা, আমাকে ভুল বুঝো না, আমাকে একটু একা থাকতে দাও। এলিনা কথা বাড়ালো না, অভিমান জমিয়ে চলে গেল। আরিফ ভাবলো, সারাটা রাত ভাবলো। এই ভাবনার হিসাব মিলিয়ে যা বুঝলো, ফ্লুজি এমন মেয়ে নয়। যদি এমন মেয়ে হতো তবে কি আরশাদ বুঝতো না? বাহরুল হকের নজর এড়িয়ে এতটা বিশ্রী কাজে সে যুক্ত হতো না। কিন্তু এই বিশ্রী কাজে ফ্লুজি কেন জড়াবে? তার তো সঙ্গদোষ নেই, নাকি আছে টাকার লোভ? মেয়েটা সব নিয়ে পরিপূর্ণ, এসবের কোনো প্রশ্নই আসে না।
আরিফ সব মিলিয়ে সাহস পেল না। এমন এক জঘন্য কথা কি করে বলবে তার ভাইকে। সময় গড়ালো আরও কিছুদিন। ততদিনে মাথা থেকে এসব কথা ঝেড়ে ফেলেছে আরিফ। সে পূর্ণ বিশ্বাস রাখে ভাবির ওপর। এসব নিশ্চয়ই রোহানের ফাঁদ। সেই ফাঁদে জড়িয়েছে জন। ভাইকে জানানোর সাহস করেনি আরিফ। একবার মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে ডাক্তার নিয়ে যার পরনায় ব্যতিব্যস্ত হতে হয়েছিল। আশাদের অবস্থা ক্রমশ খারাপ হচ্ছিল। এখন আবার এসব বিশ্রী ব্যাপার রটালে আশাদের কি হবে? আরিফ এই বিষয়টাকে একাই ধামাচাপা দেবে বলে মনে মনে সিদ্ধান্ত নিল। আচমকা অ্যালনের বিয়ের দিন তারিখ নির্ধারিত হলো। ছেলেটাকে মাস লিভিনে ছিল অ্যাডনার সহিত। তারা একটা সিদ্ধান্তে পৌঁছে যায়, এবার তাদের বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া উচিত। তাই দিন তারিখ ঠিক করে বিয়ের আয়োজন সেরে ফেলল খুবই দ্রুত। বিয়েতে আরশাদের পরিবারের সকলে নিমন্ত্রিত হলেও বিয়েতে গেল আরশাদ, খুশবু, এলিনা এবং আরিফ। বিকেলের সময়টাতে সাদা গাউনে চারপাশে মুখরিত। আরশাদ হাস্যজল দৃষ্টিতে তাকিয়ে পরখ করছে সবটা। তার হাতের বন্ধনীতে আবদ্ধ ফ্লুজি। মেয়েটাকে সাদা গাউনে শুভ্র পরি লাগছে। তার শুভ্রতা ছুঁয়ে দিচ্ছে আরশাদকে। গির্জার মাঠে ছোটাছুটি করছে এলিনা এবং আরিফ। দুজনের মাঝে কিছু নিয়ে দ্বন্দ্ব চলছে। তারা ছুটছে দিক বেদিক। এলিনা দিক হারিয়ে একটি ছেলের সাথে ধাক্কা লেগে পড়লে মাঠে। আরিফ ভ্রুকুচকে তাকালো ছেলেটির পানে। ইতালিয়ান ছেলেটির জিভ কামড়ে হাত বাড়ালো এলিনার দিকে। এলিনা সেই হাতে হাত রাখার আগে আরিফ হ্যাঁচকা টানে দাঁড় করায়। ছেলেটা এলিনার পানে তাকিয়ে বলে, মিথেসপিয়াস। এলিনা হাস্যোজ্জ্বল মুখ ধরে রেখে প্রত্যুত্তর করার আগে আরিফ তাকে টেনে নিয়ে গেল অন্যদিকে। ছেলেটা হতবম্ব হয়ে তাকিয়ে রইল তাদের পানে। আচমকা গির্জার ঘণ্টা বেজে উঠল। সবার আড্ডা আসর ভেঙে ছুটে গেল গির্জার কাছে। অচেনা এক অনুভূতিতে শিহরিত হলো ফ্লুজি। সাদা গাউন ঠেলে আরশাদের হাতে হাত রেখে হাঁটতে থাকে গির্জার দিকে। এর আগে খ্রিস্টানদের বিয়েতে তার অংশগ্রহণ করা হয়নি। গির্জা দেখতে কেমন সেটাও জানে না। মুভিতে যা একটু আধটু দেখেছে এই যা। অ্যালনের ওয়াইফ এডনা আজ সেজেছে সাদা গাউনে। মেয়েটার কানে ও গলায় চকচকে হিরের নেকলেস, দুল, মাথায় টায়রা। মেয়েটাকে সবসময় সবাই ওয়েস্টার্ন লুকে দেখেছে। আজ বিয়ে সাজা মেয়েটাকে স্নিগ্ধ অপসরী লাগছে। অ্যালনের বাদ বাকি বন্ধুরা অর্থাৎ আরশাদ, ডিলান, অ্যাডেন, তাদের সাথে আছে জন সহ অন্যরাও। ওরা ও শব্দ ধ্বনি তুলল। অ্যাডনা মাথায় পর্দা টেনে নেয়, সম্পূর্ণ মুখ ঢেকে দেয় মুহূর্তে। অ্যাডনাকে বিয়ের আসরে নিয়ে যাওয়া হলো। দূর থেকে অ্যাডনা একবার দেখে নিল তার সুহদকে। অ্যালন কালো স্তুট পরে দাঁড়িয়ে আছে। ছেলেটার হাতে একগুচ্ছ সাদা গোলাপ। অ্যালনের কালো সিল্কি চুলগুলো পরিপাটি করে একপাশে আছড়ানো। অ্যালনের হাস্যোজ্জ্বল মুখ আর চোখ জুড়ে ব্যাকুলতা প্রকাশ পাচ্ছে। ছেলেটা আজ কতটা খুশি। অ্যাডনার কাজিন তার হাত ধরে নিয়ে গেল অ্যালনের সামনে। অ্যালনের হাতে অ্যাডনার হাত গুজে দিতে অ্যালন প্রশস্ত হাসল। গির্জায় সকলে উপস্থিত। বিয়ে পড়ানোর কার্যক্রম শুরু হতে লাগলো। কিছুটা সময় বাদে বিয়ে পড়ানো শুরু হলো। অ্যালন গ্রেগরি এবং অ্যাডনা অ্যাথেলিয়া, তোমরা কোনোভাবে কারো বাধ্যকতায় নয়, বরং স্বেচ্ছাস্বাধীনভাবে ও পূর্ণভাবে এই বিবাহ বন্ধনে আবদ্ধ হতে এসেছো। হ্যাঁ, এসেছি। অ্যাডনা মতামত জানাতে বলে, হ্যাঁ এসেছি। বিবাহ জীবনে তোমরা কি পরস্পরকে আজীবন ভালোবাসতে ও সম্মান করে চলতে সম্মত আছো? হ্যাঁ, সম্মত আছি। হ্যাঁ, সম্মত আছে। ভবিষ্যতে তোমাদের সন্তান হলে তোমরা কি তাদেরকে ঈশ্বরের দান হতে গ্রহণ করতে ও মানুষের মতো মানুষ করতে সম্মত আছো? হ্যাঁ, সম্মত আছি। হ্যাঁ, সম্মত আছি। সুতরাং তোমরা দুজন পবিত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হতে দীর্ঘ সংকল্পে আছো বলে তোমরা পরস্পরের সম্মুখে দাঁড়িয়ে ডান হাতের উপর ডান হাত রেখে পরমেশ্বরকে সাক্ষী রেখে তোমাদের বিবাহ প্রতিজ্ঞা শপথ পাঠ করবে। অ্যালন এই দিনটি নিয়ে ভীষণ এক্সাইটেড ছিল। অবশেষে যখন দিনটি এসেই গেল তখন তার খুশি আর যেন ধরে না। অ্যাডনার চোখে চোখ রেখে শপথ পাঠে বলে, যেদিন তোমাকে অনুভূতিহীন চোখে দেখেছিলাম সেই দেখায় শেষ দেখাই ছিল। এরপরে দেখাগুলো ছিল অনুভূতি নিয়ে, ভালোবাসার ব্যাকুলতা নিয়ে। আমি তোমার পাশে থাকতে চাই, আমার শেষ নিঃশ্বাস অবধি তোমাকে আমার পাশে রাখতে চাই। আমি আরো ভালোবাসতে চাই তোমায়। আমাদের ভালোবাসায় মিশে থাকুক সম্মান, শ্রদ্ধা। অ্যালনের হাতে থাকা হীরের আংটি পরিয়ে দিল অ্যাডনার অনামিকা আঙুলে। মেয়েটা দু চোখ অশ্রুতে টইটুম্বুর। এবার সময় এসেছে অ্যাডনার শপথ পাঠের। মেয়েটাও আজ জানালো তার অনুভূতি। আমার জীবনে তোমার চেয়ে মূল্যবান আর কিছুই নেই। তোমাকে যতটা ভালোবেসেছি, ভালো রেখেছি, তার থেকেও বহু গুণ ভালোবাসতে চাই তোমায়। অ্যালনের আঙুলে আংটি পরিয়ে দিল অ্যাডনা। আমি অ্যালন গ্রেগরি গ্রহণ করছি অ্যাডনা অ্যাথালিয়াকে আইনত আমার স্ত্রী রূপে। সে আছে এবং থাকবে সকল পরিস্থিতিতে। সম্পূর্ণ কথা এক নিমিষে বলল অ্যালন। তার চোখে চোখ রেখে অ্যাডনা বলে, আমি এডনা অ্যাথালিয়া গ্রহণ করছি অ্যালন গ্রেগরিকে আইনত আমার স্বামী রূপে। সে আছে এবং থাকবে সকল পরিস্থিতিতে।
অ্যালন অ্যাডনা একে অপরের হাতটা ওরা শক্ত করে ধরে আছে। খুশবু চোখ জড়িয়ে দেখল তাদের নবদম্পতির খুশি আজ যেন সে নিজেও অনুভব করতে পারছে। আরশাদকে কাছে পেয়ে সে নিজেও তো এতটা খুশি হয়েছিল। অ্যালন এবং অ্যাডনাকে স্বামী স্ত্রী হিসেবে ঘোষণা দিতে অতিথিরা হাতে তালি দিয়ে অভ্যর্থনা জানায়। গির্জার পাশে তাদের বিয়ের ভ্যানিউ ছিল। সকল অতিথিরা গিয়ে সেখানে উপস্থিত হয়। আজ বন্ধুরা ভীষণ আনন্দ করেছিল। জন যদিও আজ কুটকাচালি খুব একটা সময় পেল না। সময় গড়িয়ে রাত হলো। বয়সে ইয়াং কাপলরা থেকে বাকি সকলে বিদায় জানালো। বন্ধুরা মিলে আজ পার্টি করবে। বিয়ের সাথে গাউন পরে নাচানাচি করছিল অ্যাডনার এবং অ্যালনের কাজিনরা মিলে ভীষণ হই হল্লোড় করছিল। চারিদিকে মিউজিকের শব্দ, গানের তালে তালে নাচতে ব্যস্ত অ্যাডনা এবং অ্যালন। সবাই যে যার মতো কাপল বেছে নিল। এলিনা সাদা গাউন তুলে মুখ গোমরা করে তার পার্টনার খুঁজতে লাগলো। কার সাথে নাচবে সে? আরিফ বুঝতে পারলো এলিনার চাওয়া। সে দ্রুত এলিনার হাত টেনে বলে, আমার সাথেও তো নাচতে পারো। তুমি নাচবে? কেন নয়? ওকে, লেটস গো। এলিনা খুশি হলো, আরিফের হাতে হাত রাখলো। এলিনার কোমরে হাত রাখতে আরিফের সমস্ত স্পর্ধা থমকে গেল। এই মেয়েটাকে ছুঁয়ে কি সে অন্যায় করে ফেলেছে? সমস্ত অনুভূতিরা আজ আন্দোলন করছে কেন? নাচ থেমে গেল। অ্যালন এবং অ্যাডনা দীর্ঘ চুম্বনে মত্ত হলেও তাদের সাথে পিছিয়ে রইল না বাকি দম্পতিরাও। তারাও একে অপরের ঠোঁটে নিজেদের অস্তিত্বের জানান দিল। কিন্তু এলিনা আরিফ তারা তো চাইলেও এই কাজটা করতে পারবে না। সকল ভাবনাকে দূরে সরালো আরিফ। কিন্তু এলিনা, তাকে দমাবে কে? ঘোরের মাঝে আরিফের ঠোঁটে ঠোঁট মেশালো সে। পরিস্থিতি এমন পর্যায়ে গেল, ভালো মন্দের তফার বোঝার তাদের আর হয়ে উঠল না। দুজনের সর্বোচ্চ দিয়ে ঠোঁটে হামলে পড়ল। চুম্বনরত অবস্থায় খুশবু আবেগের দুনিয়া থেকে ছিটকে বেরিয়ে এলো। আরশাদ কোনো নিয়ন্ত্রণ নেই। খুশবুর আশকারা পেলে সে আরও বেশি করবে। খুশবু আরশাদের বুকে ঠেলে সরে দাঁড়ালো। আরশাদ তখন ক্ষুধার্ত বাঘের মতো কাতর চোখে তাকিয়ে আছে খুশবুর পানে। খুশবু সেসব পাত্তা না দিয়ে দূরে সরে দাঁড়ালো। আরশাদ এগিয়ে এলো এবং হাত চেপে ধরলো তার ফ্লুজির। ফ্লুজি, কি হয়েছে? আরশাদ, এখানে এসো। খুশবুর কথায় মাঝে জন এগিয়ে এলো। জনের পাশে দাঁড়িয়ে একটি মেয়ে। আরশাদের দিকে তাকিয়ে জন ইতালিয়ান ভাষায় বলতে শুরু করে, যে যার দরুনে জনের কোনো কথাই বুঝতে পারলো না খুশবু। জন আরশাদকে টিপ্পনি কেটে বলে, তোমার বউয়ের বোধহয় রুচি পাল্টেছে। মানে? তোমাকে যেভাবে ছিটকে দূরে সরিয়ে দিল, আমার তো তাই মনে হলো। কোথায় কি বলছো ভেবে পড়বে। পোশাক পাল্টানোর মতন পুরুষ পাল্টানোর স্বভাব বাঙালি মেয়েদের নেই। অন্তত এসব তাদের কালচারে নেই। ও রিয়েলি? কথাটি বেশ মজার স্বরে বলল জন। তার পাশে দাঁড়িয়ে থাকা চিকন গড়নের মেয়েটিকে জড়িয়ে সে চলে গেল অন্যদিকে। রাত বাড়তে থাকে। অ্যালন এবং অ্যাডনা অনুষ্ঠান অতি দ্রুত সমাপ্ত করতে চায়। সে সবাইকে ডিনারের উদ্দেশ্যে ডাকে, কিন্তু বিপত্তি বাধে এলিনার বেলায়। মেয়েটা অতিরিক্ত নেশা পানীয় গ্রহণ করায় নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। মূলত চুম্বন শেষে এলিনার হুঁশ ফিরে মেয়েটা আরিফের কাছে মাফ চায়, লজ্জায় গুটিয়ে যায় বারংবার। সবটা সইতে না পেরে দ্রুত বার সেকশনে যায় এবং ঘটিয়ে ফেলে আরেক বিপত্তি। আরশাদ আরিফকে নির্দেশ দিল এলিনাকে নিয়ে যেন বাড়ি ফিরে যায়। আরিফ দাঁড়ালো না। এলিনাকে সঙ্গে নিয়ে সে চলে যায় গাড়ির দিকে। খুশবু ভয়ে ভয়ে কদম ফেলছে। সেই সময়টার পর আরশাদ কেমন যেন গম্ভীর হয়ে গেছে। প্রতিটা কাজে নিজের রাগ প্রকাশ পেলেও তার ফ্লুজির দেখভালে অনীহা করছে না। রাগের মাঝেও খুশবুর গাউন তুলে বসতে সাহায্য করছে, খাবার বেড়ে দিচ্ছে, আরও কত কি। কিন্তু মন তো মানে না। আরশাদের রাগকে খুশবু ভয় পায়। এরপর কি হবে? কি করে আরশাদকে মানাবে খুশবু? খুশবু যখন বাড়ি ফিরে তখন গ্লোরিয়ার চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনতে পায়। আরশাদ জানে গ্লোরিয়া কেন চেঁচামেচি করছে, তাই সে পাত্তা দিল না। বড় বড় পা ফেলে চলে গেল নিজের ভিলায়। খুশবু কৌতূহল দমাতে না পেরে দ্রুত গেল ওলিয়ের কাছে। মাতাল হয়ে বিছানার কোণায় বসে আছে এলিনা। মেয়েটাকে চেপে ধরে আছেন আফরোজ। আরিফ নত মাথায় সবটা পরখ করছেন। ইমরানি হোসেন গ্লোরিয়াকে শান্ত করতে চাইছেন, কিন্তু কে শুনে কার কথা? গ্লোরিয়া বারবার তেড়ে যাচ্ছেন মেয়েকে মারার জন্য। খুশবুকে উপস্থিত পেয়ে গ্লোরিয়া বলে, এলিনা যে নেশা করছে তোমরা দেখোনি? অনুষ্ঠানে সবাই একটু একটু খেয়েছে, আমি ভাবিনি এলিনা এতটা খাবে। তুমি নিজে খেয়েছিলে? গ্লোরিয়ার প্রশ্নে থতমত হয়ে গেল খুশবু। আমতা করে বলে, না, এলিনার বয়স কম। এসব থেকে প্রতিবার আমি তাকে দূরে রাখি। আমরা যে সোসাইটিতে আছি একটু আধটু খেতেই হয়, আমি পারমিশন দিয়েছি, কিন্তু তাই বলে মাতাল হয়ে বাড়ি ফিরবে? আরিফ, তুমি কি একবারও এলিনাকে দেখোনি? আরিফ মাথা নত করলো। সে তো এলিনার সামনে দাঁড়ানোর সাহসও করেনি। সবাই যদি চুম্বনের ব্যাপারটা জানতে পারে তবে কি হবে? এসব ভেবেই আরিফের প্রেশার বেড়ে যাচ্ছে।
আশাদ নিজ ভিলায় ফিরে মন মরা হয়ে পড়ল। ফ্লুজি তাকে উপেক্ষা করছে, এসব সে মানতে পারবে না, কখনোই না। ফ্লুজির জীবনে যত যা থাকবে সব কিছুর ঊর্ধ্বেই আরশাদের অবস্থান থাকবে। ফ্লুজির প্রায়োরিটি লিস্টে সর্বপ্রথম থাকবে আরশাদি হোসেন, দ্বিতীয়তে থাকবে আরশাদি হোসেন এবং তৃতীয়তে থাকবে আরশাদি হোসেন। আরশাদের চিন্তাভাবনা এলোমেলো হলো, নিয়ন্ত্রণ হারালো নিজের ক্ষোভের কাছে। স্নায়ু স্থির রাখতে দ্রুত বসলো পছন্দের একটি বই নিয়ে, কিন্তু চিন্তায় ভারী হয়ে থাকা মন মেজাজ কি আর অন্যদিকে ঘোরে? গায়ের কালো ব্লেজার ছুঁড়ে ফেললো সোফায়। রান্নাঘর থেকে একটি ওয়াইনের বোতল নিয়ে বসলো টেবিলে। এটি আরশাদের স্টাডি রুম। হরেক রকমের গাছ এবং বিশাল বুক সেলফে সাজানো রুমটা আরশাদের মন ভালো করে দেয়, কিন্তু আজ মন যে বেপরোয়া হয়েছে। মন আজ আর তার কোনো কথাই শুনল না। এক চুমুক ওয়াইন মুখে তুলে আরশাদ মুখ কুঁচকে ফেলল। সে জানে এটাতে তার নেশা হবে না, তাহলে শুধু শুধু কেন ছাইপাশ গিলছে? দরজায় ক্যাচক্যাচ শব্দে ঘুরে তাকালো আরশাদ। ফ্লুজি এসেছে। মেয়েটা সাদা গাউন ধরে হেঁটে আসলো আরশাদের সামনে। এলিনের উপর ফুপু ভীষণ ক্ষেপে আছেন। জানতাম এমনই হবে। আপনি কি খাচ্ছেন? ওয়াইন খাবে? নো থ্যাঙ্কস, নেশা ধরে যাবে তো। তুমি ছাড়া আমার আর অন্য কোনো নেশা নেই। আই অ্যাম অ্যাডিক্টেড টু ইউ। খুশবু প্রত্যুত্তর করে না। আরশাদ তার গলার টাই ঢিলে করে। ছেলেটার চোখ মুখ অস্বাভাবিক লাল হয়ে আছে। আপনার কি শরীর খারাপ লাগছে আরশাদ? খুব খারাপ লাগছে। ভালো করে দেবে? এভাবে বলছেন কেন? কি হয়েছে আমাকে বলুন। আমাকে তোমার ভালো লাগে না? বলো আমাকে প্লিজ। আমাকে তোমার ভালোবাসতে ইচ্ছা হয় না? কি চাই তোমার? যা চাও আমি তোমার পায়ের কাছে রাখবো। আরশাদ এভাবে বলছেন কেন? তুমি আমাকে তখন উপেক্ষা করেছো কেন? কোন সাহসে? আমি একদিন বলেছি না, আমি যখন ভালোবাসা নিয়ে তোমাকে ছুঁয়ে দেব তখন তুমি আমাকে সরিয়ে দিতে পারবে না। আমি তোমার সম্মতিতে তোমাকে কিস করেছি, তার পরবর্তীতে তুমি কেন আমাকে সরালে? আমাকে কি ভালো লাগছে না, নাকি আমার ছোঁয়ায় তোমার সমস্যা হচ্ছে? খুশবু ঢোক গেল। সে জানতো আরশাদ এই ব্যাপারটা নিয়ে ইস্যু তৈরি করবে। আরশাদ, সকলের সামনে হঠাৎ আমার লজ্জা লাগছিল। আমি এসবে অভ্যস্ত নই। জোরাজোরি করেছিলাম আমি? তোমার সম্মতিতে কিস করেছি। আমি আপনাকে আঘাত দিয়ে ভুল করেছি, সবটার জন্য আমি ক্ষমা প্রার্থী। আরশাদ, আপনি জেদ ধরে নিজের ক্ষতি করবেন না। আরশাদ ঢোক গেল। গ্লাস ছেড়ে এবার চুমুক দিল ওয়াইনের বোতল। খুশবু জানে আরশাদকে কি করে দমাতে হবে। অন্তত এতদিনে খুশবু বুঝেই ফেলেছে আরশাদের দুর্বলতা হলো খুশবু। এই ছেলেটা খুশবুর কাছে নিয়ন্ত্রণহীন। আরশাদের জেদ দেখে খুশবুর খারাপ লাগলো। সাদা গাউন তুলে বসে পড়লো আরশাদের হাঁটুতে। মেয়েটার দুপা ঝুলে গেল দুদিকে। আরশাদ অবাক হলো। ওয়াইনের বোতল মুখ থেকে সরাতে খুশবু তা টেনে রেখে দিল টেবিলে। আমি ছেড়ে নাকি অন্য নেশা ধরে না, তাহলে বেহুদা নেশা করছেন কেন? তুমি তো দূরে সরিয়ে দাও। এখন তো আমি আছি, সময়টা এখন আমাদের। কি চাই বলুন? All I need in my life is you and your love, Jan. খুশবু আরশাদের কপালে চুমু খায়। মেয়েটার ঠোঁটের স্পর্শ ছড়িয়ে যায় আরশাদের সারা মুখে। আরশাদের বাদামি চোখ জোড়ান ঝাপসা হয়। বাচ্চাদের মতো ঠোঁট উল্টে কেঁদে ফেলে মুহূর্তে। আমাকে অগ্রাহ্য করো না, উপেক্ষার দুয়ারে ঠেলে দিব না। আমি মরে যাব, পাগল হব, দিক শূন্য হয়ে হারিয়ে যাব। আমার তোমাকে চাই, বিশ্বাস করো। আমার চান বাংলাদেশে আমি তোমাকে মারতে গেছিলাম। আমি তোমাকে খুনের নেশায় সেদিন তুলে এনেছি, কিন্তু কি হলো আমি জানি না। আমি নিজেই খুন হয়ে গেছি। আমি তোমার কাছে এসে থমকে যাই। তোমাকে পাওয়ার নেশাটা জেদে রূপান্তরিত হলো। সব শেষে তোমাকে পেয়েও আমি সন্তুষ্ট নই। আমার তোমাকে চাই, এখনো বলছি আমার তোমাকে চাই। তোমার প্রায়োরিটি, দরকার, ভালো লাগা, বন্ধু লাগা, জড়তা সবটাই আমি মিশে থাকতে চাই। ইউ অ্যান্ড ইউ। আর আই এম বিগিনিং, জান্ট। যদি কোনোদিন জানতে পারেন আমি আপনার সেই ফ্লুজি নই, তখন কি ছুরি ফেলে দিবেন?